প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের। কেমন আছো তোমরা? Hopefully all of you are very good and excellent with sound body and sound mind. I thank you all from the very deep in my heart. আজকে আহ, তোমাদের সাথে আমি আছি মুকুল স্যার। আজকে তোমাদের সাথে আমি পড়াবো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ইন্স্যুরেন্সের সেকেন্ড পার্টের চেকের প্রকারভেদ যে চ্যাপ্টারটা আছে, সেই চেকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমরা এই চ্যাপ্টারের চেক পার্টটা শুরু করেছি, একটা ক্লাস হয়েছে। তো আজকের ক্লাসে আমি তোমাদের সাথে চেকের যে প্রকারভেদ আছে, ক্লাসিফিকেশনস অফ চেক, এই চেকটা নিয়ে এটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আসলে এই চ্যাপ্টারটির তিনটি পার্ট: চেক, প্রমিসরি নোট এবং বিনিময় বিল। তো আসলে এই চ্যাপ্টারটা অনেক বড়। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমি চেকের শ্রেণীবিভাগটা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় প্রত্যেক বছর এখান থেকে কিছু না কিছু চলে আসে, এটা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি এখানে চেকের শ্রেণীবিভাগে বেশ কিছু ভাগে ভাগ দিয়েছি। তো তোমরা যে বইটা ইউজ করছো বা পড়ছো বা ফলো করছো, সেই বইয়ের সাথে হয়তো বা এই শ্রেণীবিভাগটা মিলবে না, কিন্তু আমি যেভাবে এখানে শ্রেণীবিভাগটা দিয়েছি, তোমরা ঠিক সেইভাবে এই শ্রেণীবিভাগটি পড়বে। এর এর কোনো প্রকার ব্যত্যয় ঘটাবে না। সো লেটস গো ডিসকাস টু দ্য মেইন পয়েন্ট। তো এখানে আমি চেকের শ্রেণীবিভাগে বাহক চেক, হুকুম চেক এবং অন্যান্য চেক। তো প্রধানত চেক বাহক চেক এবং হুকুম চেক হয়। এই বাহক চেক এবং হুকুম চেককে, এই দুটোকেই আমরা দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। তোমরা এখানে দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দাগ কাটা চেককে আবার দুই ভাগে ভাগ করেছি আমি: একটি সাধারণ দাগ কাটা চেক আর একটি বিশেষ দাগ কাটা চেক। আর অন্যান্য চেকের শ্রেণীবিভাগের মধ্যে ভ্রমণকারীর চেক রয়েছে, উপহার চেক, মার্কেট চেক, ফাঁকা চেক, পূর্ব তারিখের চেক, পরবর্তী তারিখের চেক, বাসি চেক, প্রত্যায়িত চেক, হারানো চেক, খোলা চেক। অনেক বইতে এই ভ্রমণকারীর চেক, উপহার চেক, মার্কেট চেক, এই তিনটাকে আলাদা ভাগে ভাগ করে দেখিয়েছে। আসলে এই সমস্ত চেকে অন্যান্য প্রকারের চেক, এগুলো তেমন একটা ব্যবহৃত হয় না। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন বিস্তারিত আলো জানবো যে আসলে বাহক চেক কি, হুকুম চেক কি, দাগ কাটা চেক কি, বাহক চেক এবং হুকুম চেককে কিভাবে দাগ কাটা চেকে রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এই যে চেকের পার্টটা, এটি শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য বা শুধুমাত্র জানার জন্য তা না। এই চেকের পার্টটা তোমাদের ব্যক্তিগত জীবনেও অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যখন ব্যক্তিগত কাজ করতে যাবে, কাউকে নগদ টাকা না দিয়ে চেক দেবে, সেই চেকটা কোন ধরনের চেক হবে? বাহক চেক হবে, হুকুম চেক হবে, নাকি বাহক চেকটাকে দাগ কাটা চেক দিয়ে তুমি দাগ দাগ কেটে রূপান্তরিত দাগ কাটা চেক তৈরি করে তাকে দেবে। তো এই জন্য ব্যক্তিগত জীবনেও আমাদের জানার জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বাহক চেক। আসলে প্রিয় শিক্ষার্থী, একটি সময় আমাদের বাংলাদেশে চেক বইটা বা চেকগুলো বাংলায় দেয়া হতো, কিন্তু এখন বর্তমানে বাংলায় কোনো চেক দেয়া হয় না। টেম্পোরারি চেক ব্যতীত সমস্ত চেকই এখন সাধারণত ইংরেজিতে দেওয়া হয়। ইংরেজি এবং সমস্ত ব্যাংকের চেক একই ফরম্যাটে দেওয়া হয়, শুধুমাত্র ব্যাংকের নামটা আলাদা লাগে। এটাকে বলা হয় MICR চেক, অর্থাৎ ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার, যাতে মেশিন রিডাবল চেক, অর্থাৎ বাংলাদেশের যে কোনো ব্যাংক যে চেকে দেখ ওই যে কোনো ব্যাংক যে চেকে দেখ, মেশিন যাতে পড়তে পারে, এরকম উপযোগী করে বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাক্রমে এখন সমস্ত ব্যাংকই MICR চেক ইউজ করছে। তো এই জন্য তোমাদের বইতে যে সমস্যাটা আছে, তোমাদের বইয়ে চেক সম্পর্কিত বিস্তারিত সব বাংলা দেয়া আছে, কিন্তু তোমাদের অবশ্যই ইংরেজিতে টার্মসটা জানতে হবে। তো প্রথমে আমরা বিআরআর চেক সম্পর্কে জানবো, যে বাহক চেক কি। যে চেকের অর্থ যে কোনো বাহক ব্যাংকে উপস্থাপন করে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন করতে পারে, তাকে বাহক বলে। তো তোমরা চেকের বিভিন্ন পক্ষ সমূহের মধ্যে বাহক কি, প্রাপক কে, অনুমোদনকারী কি, অনুমোদন বলে প্রাপক কি, আমি এর প্রথম লেকচারে আলোচনা করেছি। তাহলে আমি ধরো 20,000 টাকার একটা চেক আমার অ্যাকাউন্ট থেকে তুলতে যাচ্ছি, সেটা আমি ব্যাংকে নিজে না গিয়ে আমার একজন পিয়নকে দিয়ে আমি চেকটা টাকা তুলতে ব্যাংকে পাঠালাম। তো এই যে আমার পিয়ন, সে হচ্ছে বাহক। এখন যদি চেকটি বাহক হয়, তাহলে ব্যাংক সেই চেকের টাকা আমার পিয়নকে পরিশোধ করে দেবে। আচ্ছা, এই চেকের কিছু উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তো সেই বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, এই চেকে প্রাপকের নামের শেষে অথবা বাহককে
খেয়াল করো, অথবা বাহককে অর বিয়ারার শব্দদ্বয় লেখা থাকে। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে যেহেতু বাংলায় চেক এখন দেয়া হয় না, কাজে চেকের নামের শেষে অর বিয়ারার, দিস টু ওয়ার্ডস আর মেনশনড in the checkbook and this is called bearer check or বাহক চেকবুক। আচ্ছা, এই চেকে কোনো প্রকার অনুমোদন ছাড়াই হস্তান্তর করা যায়, তাই এটি কম নিরাপদ। এই চেকে হিসাবদারের নাম থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। ধরো আমি যে চেক বইটা তোমাকে দিব, সেই চেকে আমার নাম থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু এমআইসিআর বর্তমানে যে চেক প্রত্যেকটা ব্যাংক সরবরাহ করে সেটা হচ্ছে একটি মেশিন রিডেবল চেকবুক এবং সেটি মেশিনেই প্রিন্ট করে, এবং এই চেকের প্রত্যেকটা পাতায় বাহকের সাধারণত গ্রাহকের নাম থাকে। কাজে এই আসলে এই লাইনটি প্রযোজ্য হবে না, যদিও বইতে অনেক আগের তথ্য দেয়া আছে, এই জন্য এটি এখানে আমি দিয়েছি, কিন্তু এই লাইনটা আসলে প্রযোজ্য হবে না যদি এমআইসিআর চেকের কথা বলি, যে এই চেকে হিসাবদারির নাম থাকতেও পারে, অবশ্যই হিসাবদারির নাম থাকবে, কারণ চেকের প্রত্যেকটা পাতায় প্রিন্টেড কপিতে হিসাবদারির নাম উল্লেখ থাকে। আচ্ছা, এরপরে প্রাপকের স্থানে ব্যক্তির নাম অথবা নিজকে অথবা বাহককে অথবা নগদ টাকা অথবা সেলফ এই শব্দটি লিখতে হয়। আচ্ছা, এটা আমরা চেকে বাংলায়, চেকটা যদিও ইংরেজিতে দেওয়া থাকে কিন্তু ব্যক্তির নাম বাংলায় তুমি লিখতে পারো, নগদ টাকা লিখতে পারো, সেলফও লিখতে পারো, তবে সবচেয়ে ভালো হয় যদি সেলফ লেখা হয়। যদি নিজে গিয়ে চেকের টাকা উত্তোলন করে তাহলে অবশ্যই নিজ অথবা সেলফ অথবা নগদ টাকা, কোনো ব্যক্তিকে পাঠা বলে ওই বাহককে তার নাম অথবা ব্যক্তির নাম, এবং অবশ্যই চেকের পিছনে হিসাবধারীর দুটো স্বাক্ষর থাকতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আমরা এর দেখো বাহক চেকের এখানে আমি একটি ছবি দিয়েছি, বেয়ারার চেক এইচডিএফসি ব্যাংক। এখানে দেখো পে অঙ্কিত শর্মা, এখানে একজন ব্যক্তির নাম দেওয়া হয়েছে, এবং খুব ভালো করে যদি খেয়াল করো এখানে লেখা আছে, এখানে নাম, নামের শেষে লেখা আছে অর বিআরআর, অর্থাৎ বাহককে। তাহলে অর বিআরআর যেহেতু এটা কোন ধরনের চেক হবে, অবশ্যই বাহক চেক। দেখো এটি হচ্ছে বাহক চেক। আচ্ছা, আরেকটা আমরা দেখি যে ব্যাংক অফ নায়া, এখানে পে, এখানে নাম হবে, যদি গ্রাহক নিজেই যায় তাহলে সেলফ অথবা নিজ অথবা অন্য কাউকে হলে সেই ব্যক্তির নাম। এখানে লেখা আছে কি, ভালো করে খেয়াল করো, আমি এই যে কারসারটা ঘোরাচ্ছি, অর বিআরআর, তাহলে যেই চেকে অবশ্যই তোমরা এই যে নামের যে এটি এটি হচ্ছে একটা চেকের নামের জায়গা, এই নামের পরে যেখানে তোমার এই যে বিআরআর অর বিআরআর লেখা থাকবে, আমরা সেটাকে ধরবো হচ্ছে বাহক চেক অথবা বাহককে। মোট কথা এই নামের শেষে অর বিআরআর অথবা বাহককে যদি থাকে সেটা আমরা নর্মালি বুঝবো এটা হচ্ছে বাহক চেক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে অর্ডার চেক বা হুকুম চেক বা আদেশ চেক। আচ্ছা, হুকুম চেক কাকে বলে? যে চেকের মাধ্যমে আমানতকারী কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অথবা তাতে তার আদেশ অনুসারে অন্য কাউকে অর্থ প্রদানের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ করে, তাকে হুকুম চেক বলে। অর্থাৎ আমার অ্যাকাউন্টের টাকা আমি নিজে তুলতে পারি অথবা অন্য কোনো ব্যক্তিকে দেওয়ার জন্য ব্যাংকে একটি লিখিত আদেশ দিতে পারি, এই জন্য এটাকে বলা হয় হুকুম চেক বা আদেশ চেক। এই চেকের যে প্রাপকের নামের শেষে অথবা আদেশ অনুসারে লেখা থাকে, তাহলে একটু আগে বাহক চেকে লেখা ছিল কি অর বিআরআর অথবা বাহককে, এটি লেখা থাকে। আর যেহেতু এটা হুকুম চেক বা অর্ডার চেক, এটা এখানে লেখা থাকবে অথবা আদেশ অনুসারে। ইংরেজিতে এটাকে বলে বাই অর্ডার, মনে রাখবে। একটা হচ্ছে অর বিআরআর বাহক চেক, আর বাই অর্ডার হুকুম চেক। প্রিয় শিক্ষার্থী, এখানে খুব ভুল হয়, ভুল করে ছাত্রছাত্রীরা, এই জায়গাটা মনে রাখবে। আচ্ছা, এই চেক অনুমোদনের মাধ্যমে হস্তান্তরযোগ্য অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই চেকের অর্থ নগদে উত্তোলন করতে পারে। তাহলে আসলে তোমরা বাহক চেক আর হুকুম চেকের মৌলিক পার্থক্যটা বুঝতে পেরেছো, যে কোনটি বাহক চেক হবে এবং কোনটি হুকুম চেক হবে। আমরা হুকুম চেকের একটি ছবি দেখব। দেখো এখানে আমি এইচডিএফসি সেই একই চেকের এখানে লেখা আছে কি অর অর্ডার, এখানে দেখতে পাচ্ছ আমি কারসারটা ঘোরাচ্ছি, বাই অর্ডার লেখা আছে, বাই অর্ডার। যেহেতু এই চেকে এই একটা চেকের সব কিছু ঠিক থাকবে, কোনো পার্থক্য নাই, এই যেখানে যেখানে যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, কিন্তু শুধুমাত্র এখানে লেখা থাকবে বাই অর্ডার। যখনই বাই অর্ডার থাকবে তখন এটা হয়ে যাবে হুকুম চেক বা অর্ডার চেক। আর বাংলায় এখানে লেখা থাকতে আদেশ অনুসারে, যেহেতু এখানে এমআইসিআর চেক, তাহলে বাংলায় কোনো লেখা থাকে না। আচ্ছা, দেখো এখানে অর্ডার চেকের আমি কি বলেছি, দ্য ওয়ার্ড or order is written on the face of the check. The check is called an order check. আচ্ছা, তাহলে the word or order is written in the face of the check or immediately after the name of the account holder
then it is called order check. Such check is payable to the person specified therein as the payee or to any else to whom it is endorsed. অর্থাৎ এখানে যেটা বলছে যে এই চেকটা নিচে অথবা অন্য যে কাউকে অর্থ দেওয়ার জন্য ব্যাংকে আদেশটা নির্দেশ দিতে পারে, সেটা অবশ্যই চেকের পেছনে স্বাক্ষর করে অনুমোদনের মাধ্যমে, এন্ডোর্স বা ট্রান্সফার। এন্ডোর্স মানে হচ্ছে অনুমোদনের মাধ্যমে। সো ডিয়ার স্টুডেন্টস, এখানে লেখা দেখো, এখানে একটা চেক যদি আমাদের বাহক চেক হয় আমাদের এটি লেখা থাকবে অর বিয়ারার। আমি এখানে দুটো বিষয় তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। আর অর্ডার যদি লেখা থাকে তাহলে আমরা এটা কি বলবো, অর্ডার চেক অথবা হুকুম চেক। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা এরপরে চলে যাব পরবর্তী স্লাইডে। আচ্ছা, এখন আমরা আসবো যে দাগ কাটা চেক কি। এতক্ষণ আমরা দেখলাম বাহক চেক কি, তারপরে বাহক চেকের বৈশিষ্ট্য, হুকুম চেক কি, অর্ডার চেক and the features, some features of order check. Now we are going to discuss the cross check. This is a very important topic, and in modern business world, especially in transaction, cross check is mostly used because of its high security. So dear students, let's go to the point and discuss হোয়াট ইজ ক্রস চেক, দাগ কাটা চেক। আচ্ছা, খুব ভালো করে দেখো, বাহক চেক বা হুকুম চেকের উপরে বাম কোণে কিছু লিখে বা না লিখে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে যে চেক প্রস্তুত করা হয় তাকে আমরা দাগ কাটা চেক বলবো। সো ক্রস চেক মিনস আ চেক ইন হুইচ bearer check or order check, two parallel straight line are retained in the left top of the corner of the check. This is called cross check. এইরূপ চেকের অর্থ সরাসরি ব্যাংক হতে নগদে সংগ্রহ করা যায় না। তাহলে কি বললাম যে ক্রস চেকের অর্থ সরাসরি ব্যাংক থেকে ক্যাশ উত্তোলন করা যায় না। সো দ্য অ্যামাউন্ট অফ মানি অফ ক্রসেস ক্যানট বি উইথড্র ইন ক্যাশ ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট। চেকের প্রাপককে ব্যাংক হিসাবের অর্থ সংগ্রহ করতে হয়, ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে হয় বিধায় এই চেক অনেক নিরাপদ। দ্য অ্যাকাউন্ট হোল্ডার মাস্ট হ্যাভ টু withdraw the money through his account. That's why this check is very secure to the business world. Basically, a long-term investment or a large amount or huge amount transaction, for huge amount transaction between the businessmen or among the businessmen, this check is used. That's why it is highly valuable and secure to the businessman. ওকে, দাগ কাটা চেকের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করা হয়, যেটা আমি এইমাত্র বললাম। সো ক্রস চেক মেইনলি টু টাইপস। ফার্স্ট অফ ওয়ান জেনারেল ক্রস চেক অ্যান্ড দ্য সেকেন্ড অন স্পেশাল ক্রস চেক। অর্থাৎ দাগ কাটা চেক হচ্ছে দুই প্রকারের, একটি হচ্ছে সাধারণ দাগ কাটা আর একটা হচ্ছে বিশেষ দাগ কাটা। আমরা এখন দাগ কাটা চেক কি জানবো, সাধারণ দাগ কাটা চেক কি সেটাও জানবো, এবং বিশেষ দাগ কাটা চেক কি সেটাও জানবো। আচ্ছা, ক্রস চেক সম্পর্কে এখানে আমি কিছু বলেছি। ক্রস চেক মিনস ড্রয়িং টু প্যারালাল লাইন্স অন দ্য লেফট কর্নার অফ দ্য চেক উইথ অর উইদাউট এডিশনাল ওয়ার্ডস লাইক অ্যাকাউন্ট পে অনলি অর নট নেগোশিয়েবল। অর্থাৎ কোনো বাহক চেক বা হুকুম চেকের উপরের বাম পাশে দুটি সমান্তরাল রেখা টেনে তার মধ্যে কিছু লিখে অথবা না লিখে, যদি লেখা থাকে তাহলে অ্যাকাউন্টস পে অনলি, আবার লেখা থাকতে পারে নট নেগোশিয়েবল অর্থাৎ হস্তান্তরযোগ্য নয়, এরকম লিখেও আমরা সেই বাহক চেক অথবা হুকুম চেককে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারি। এখানে বলছে ক্রস চেক ক্যানট বি এনক্যাশড, অর্থাৎ দাগ কাটা চেককে সরাসরি ক্যাশে রূপান্তর করা যায় না। একটা ক্যাশ কাউন্টার অফ এ ব্যাংকের ক্যাশ কাউন্টার, বাট ইট ক্যান অনলি বি ক্রেডিটেড টু দ্য পেইস অ্যাকাউন্ট, অর্থাৎ প্রাপকের হিসাবে এটা প্রথমে জমা হয় এবং প্রাপক সেখান থেকে পরবর্তীতে নিজের একটি চেক দিয়ে উত্তোলন করতে পারে। দিস ইজ এ সেফ ওয়ে অফ ট্রান্সফারিং মানি দেন অ্যান আনক্রসড অর ওপেন চেক। অর্থাৎ দাগবিহীন চেক অথবা খোলা চেকের থেকে এটা মানি টাকা ট্রান্সফারের জন্য, হস্তান্তরের জন্য অত্যন্ত নিরাপদ। ডিয়ার স্টুডেন্ট, এখানে দেখো, এখানে লেখা আছে কি অর বিয়ারার, তার মানে এটা একটা বাহক চেক, কিন্তু এটার বাহক চেক থাকলো না যখন, একটু খেয়াল করো ভালো করে, যখন এর বাম পাশে দেখো দুটি সমান্তরাল রেখা টেনে এখানে আমি দিয়েছি এসি পেই অর্থাৎ অ্যাকাউন্টস পে অনলি। যখনই বাহক চেকের বাম পাশে কর্নারে এই দুটো দাগ টেনে আমি এসি পেই দিয়ে দিলাম, তখন এই চেকটার নাম হয়ে গেল কি
এই চেকটার নাম হয়ে গেল কি ক্রস চেক। ওকে, আমরা এরপরের স্লাইডে চলে যাব। দেখো এখানে অর বিয়ারার তার মানে কি, this check is completely we can consider this a bearer check, but when we but take a look in the left corner of the check, two cross parallel line, so this is, but nothing is stated or written here whether it is written or not written. So when two parallel cross line are marked on the left corner of the check, then it is called automatically cross check. I think the concept is clear to you all. I think you have understood what is cross check and how a cross check is made from a bearer or an order check. Here is another example, or order, that is এটা হচ্ছে অর্ডার চেক বা হুকুম চেক। সো দিস হুকুম চেক, when two parallel cross line are written in the left side top corner, then the check is automatically converted cross check. I think you are well concerned now, my dear students. So এরপরে আমরা চলে যাব, as I discussed earlier, the দাগ কাটা check, there are two types of cross check, and the first one is general cross check and the another one is special cross check. So general cross check বা সাধারণ দাগ কাটা চেক, কোনো দাগ কাটা চেকের দুই দাগের মাঝখানে কিছু লিখে বা না লিখে, লিখতেও পারি আমরা, নাও লিখতে পারি, শুধু দুটো দাগ দিলেই হবে, অথবা এন্ড কোণ হস্তান্তরযোগ্য নয়, এসি পেই অনলি ইত্যাদি লেখা থাকে, তখন এই ধরনের চেককে আমরা বলবো সাধারণ দাগ কাটা চেক। লেটস গিভ অ্যান এক্সাম্পল হিয়ার। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি। এখানে দেখো যদি চেকের বাম পাশে দুটো দাগ কাটা লেখা থাকে তাহলে আমরা সাধারণ দাগ কাটা চেক বলবো। এন্ড কোং, হ্যাঁ এন্ড কোং সাধারণ দাগ কাটা চেক। এসি পেই সাধারণ দাগ কাটা চেক। নট নেগোশিয়েবল হস্তান্তরযোগ্য নয়, এটা সাধারণ দাগ কাটা চেক। আরেকটা কথা আমি বলে রাখি, দাগ কাটা চেক, বাহক চেক হস্তান্তরযোগ্য, হুকুম চেক অনুমোদনের মাধ্যমে হস্তান্তরযোগ্য, বাট দাগ কাটা চেক কখনোই হস্তান্তরযোগ্য নয়। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে যদি কোনো দাগ কাটা চেকের বা চেকের বাম পাশে উপরে কর্নারে এইভাবে দাগ কাটা কিছু লেখা না লেখা থাকে বা লেখা থাকে এবং এই লেখাগুলো থাকে, তাহলে সেটাকে আমরা বলবো জেনারেল ক্রস চেক, স্পেসিমেন অফ জেনারেল ক্রসিং, অথবা এগুলো হচ্ছে জেনারেল ক্রসিং এর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বা উদাহরণ। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাবো স্পেশাল ক্রস চেক। সো হোয়াট ইজ স্পেশাল ক্রস চেক? কোনো দাগ কাটা চেকের দুই দাগের মাঝখানে কোনো ব্যাংকের নাম উল্লেখ থাকে তাকে বিশেষ দাগ কাটা চেক বলে। আমরা সাধারণ দাগ কাটা চেকে বললাম যে কিছু থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি কিছু থাকে এন্ড কোং, এসিপিই এবং নট নেগোশিয়েবল এই শব্দগুলো লেখা থাকবে। আর বিশেষ দাগ কাটা হচ্ছে অবশ্যই কোনো ব্যাংকের নাম বা তার শাখার নাম উল্লেখ থাকবে, তখন এটাকে আমরা বলবো বিশেষ স্পেশাল ক্রস চেক। এ স্পেশাল ক্রস চেক ইজ এ চেক ইন হুইচ between the parallel line a specific bank name or branch name or bank name with branch are written between the two lines. So this is called a special cross check. আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরূপ চেকের অর্থ যে ব্যাংকের নাম এবং শাখা উল্লেখ থাকে কেবল সেই ব্যাংকে বা এর শাখার উক্ত চেক জমা দিয়ে ব্যাংক হিসেবের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়। ওই ক্রস চেকের উপরে বাম পাশে যেই ব্যাংকের নাম থাকবে কেবলমাত্র ওই ব্যাংকে টাকা জমা দিতে হবে, এবং ওই ব্যাংকের কোনো শাখার নাম থাকলে ওই ব্যাংকের ওই শাখায় টাকা জমা দিতে হবে, অন্য কোনো শাখায় দিলে এটা হবে না। আমরা একটু স্যাম্পল দেখবো। স্পেশাল অর রেস্ট্রিক্টিভ ক্রসিং চেক। ক্রসিং ইজ দ্যাট দ্য ব্যাংক মেক্স পেমেন্ট অনলি দ্য ব্যাংকার হুজ নেম ইজ রিটেন ইন দ্য ক্রসিং। স্পেশালি ক্রস চেকস আর মোর সেফ দেন জেনারেলি ক্রস চেক। অর্থাৎ আমি যেটা বললাম, যদি কোনো চেকের বাম পাশে যদি যেই কোনো ব্যাংক বা তার শাখার নাম লেখা থাকলে তাহলে ওইখানে যেতে হবে, অন্য কোথাও গেলে হবে না। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেতে হবে। অ্যান্ড কোং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ওই কোম্পানিকেই শুধুমাত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেতে হবে। এসি পে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, দেখো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এখানে যদি তুমি চয়েস ব্যাংক অথবা তুমি ইয়েস ব্যাংক, ইন্ডিয়ারই কোনো চয়েস ব্যাংক ইন্ডিয়া ব্যাংক এই চেকটা জমা দাও, বা বাংলাদেশে কোনো এতে জমা দাও ব্যাংকে, এটা হবে না। হিন্দুস্তান ব্যাংকে জমা দাও, হবে না, তাহলে তোমাকে টাকা দেবে না। সো আই থিঙ্ক ইউ আর ওয়েল কনসার্ন অ্যাবাউট দ্য স্পেশাল রেস্ট্রিকটিভ কোড। আমি আরও কিছু উদাহরণ এখানে দিচ্ছি। দেখো বিশেষ দাগ কাটা চেকের আমি এখানে কতগুলো উদাহরণ দিয়েছি।
যে নমুনা আমি এখানে 4টি নমুনা দিয়েছি। দেখো নমুনা একে বলেছে জনতা ব্যাংক। আমি যদি দাগ কাটা চেকের মাঝখানে উপরে বাম পারে উপর দুঃখিত মাঝখানে না উপরে বাম পাশে জনতা ব্যাংক লেখা থাকে, তাহলে অবশ্যই তোমার জনতা ব্যাংকের এখানে যেহেতু কোনো শাখা বা অন্য কিছু উল্লেখ নেই, যে কোনো বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চে জমা দিলেই হবে। এখানে দেখো জনতা ব্যাংক প্রাপকের হিসাব, অর্থাৎ জনতা ব্যাংকে যদি তোমার হিসাব থাকে, যেই ব্রাঞ্চে হিসাব আছে ওই ব্রাঞ্চে তোমার ওই চেকটা জমা দিলে তোমার ওই অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। এরপরে জনতা ব্যাংক নিউ মার্কেট শাখা ঢাকা, তোমার জনতা ব্যাংকের অবশ্যই নিউ মার্কেট শাখা ঢাকার ব্রাঞ্চে জমা দিতে হবে। তুমি চিটাং নিউ মার্কেটে বা রাজশাহী নিউ মার্কেটে জমা দিলে এটা হবে না। এরপরে নমুনা 4-এ বলেছি দেখো জনতা ব্যাংক নিউ মার্কেট শাখা ঢাকা প্রাপকের হিসাব। তাহলে জনতা ব্যাংক নিউ মার্কেট শাখা ঢাকা এবং অবশ্যই সেখানে প্রাপকের একটি হিসাব থাকতে হবে। এই কন্ডিশনগুলো ফিল আপ করলে তুমি টাকা পাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো প্রত্যেকটা স্টুডেন্টস ইচ অ্যান্ড এভরি ক্রস মার্ক there is a name written of special bank, that is জনতা ব্যাংক। প্রত্যেকটা জায়গায় কিন্তু জনতা ব্যাংকের নাম আছে। যখনই কোনো ব্যাংকের নাম লেখা থাকবে এবং সেই সাথে শাখা বা অন্য কোনো অ্যাড্রেস বা প্রাপকের হিসাব লেখা থাকবে, তখন এটাকে আমরা বলবো বিশেষ দাগ কাটা চেক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বাহক চেক কি সেটা দেখলাম, হুকুম চেক কি সেটা দেখলাম। দেখো প্রিয় স্টুডেন্টস, আমরা এখানে দেখলাম বাহক চেক কি, দেখলাম হুকুম চেক কি সেটাও দেখেছি, দাগ কাটা চেক কি দেখলাম, দাগ কাটা চেক কি আবার সাধারণ দাগ কাটা চেক কি, বিশেষ দাগ কাটা চেক কি। তাহলে এই কোশ্চেনটা অনেক বড়, আরও অনেক ডিটেলস আলোচনা আছে, তোমরা বই থেকে ভালো করে বুঝে বুঝে পড়ে নেবে। আরেকটি বিষয়, বইতে কিন্তু বাংলায় লেখা, আমি এখানে ইংরেজিতে অনেক টার্মস দিয়েছি, অবশ্যই তোমরা ইংরেজিতে মুখস্থ করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আসলে বাহক চেক কি, হুকুম চেক কি, দাগ কাটা চেক কি, সাধারণ দাগ কাটা চেক কি, বিশেষ দাগ কাটা চেক কি। আচ্ছা, এরপরে আমি চলে যাব অন্যান্য চেকে। প্রিয় স্টুডেন্টস, তোমরা এখানে দেখো, এখানে অন্যান্য চেকের প্রথমে আছে ভ্রমণকারীর চেক। ভ্রমণকারীর চেক, আচ্ছা, আমরা সাধারণত এক স্থান থেকে অন্য স্থানে বা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে চাই, যখন নগদ টাকা হাতে নিয়ে যাওয়া অনেক মুশকিল, এই জন্য নিরাপত্তার জন্য সাধারণত ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংক আমাদেরকে একটি চেক দেয়, সেটাকে আমরা বলি ভ্রমণকারী চেক। এই চেকটা বাংলাদেশের বিভিন্ন স্থানে অথবা বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা যদি ভাঙাই, তখন এইটাকে আমরা বলবো ভ্রমণকারী চেক। এরপরে রয়েছে উপহার চেক। আমরা বিভিন্ন অনুষ্ঠানে সাধারণত সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে নগদ টাকা না দিয়ে সেখানে আমরা উপহার হিসাবে চেক দিই, যেমন ঢাকা ব্যাংকের রয়েছে ঢাকা ব্যাংক গিফট চেক। হ্যাঁ, আচ্ছা, আবার দেখবা যদিও এটা চেক বলবো বলা ঠিক না, যেমন আড়ংয়ে অনেক কিন্তু গিফট ভাউচার দেওয়া হয়, নগদ টাকা না দিয়ে টাকা দিয়ে গিফট ভাউচারগুলো কিনে ওই গিফট ভাউচার দিয়ে অন্যান্যরা প্রোডাক্ট কিনতে পারে। আচ্ছা, এরপরে রয়েছে মার্কেট চেক। আচ্ছা, এরপর দেখো রয়েছে মার্কেট চেক, যে চেক ব্যবহার করে নগদ অর্থ পরিশোধের পরিবর্তে বড় বড় শপিং মল বা দোকান হতে পণ্যদ্রব্য ক্রয়ের সুবিধা পাওয়া যায়, তাকে মার্কেট চেক বলে। উন্নত দেশগুলোতে এরূপ চেকের প্রচলন রয়েছে, বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এরূপ চেক প্রস্তুত করে থাকে। যেমন মনে করো, আমি বলি যেমন আমরা যে বিভিন্ন জায়গায় কেনাকাটা করতে গেলে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড, হ্যাঁ, বা আমেরিকান এক্সপ্রেস যে কার্ডগুলো দিয়ে ক্রয় করি মার্কেটে গিয়ে, এটাকে বলবো আমরা মার্কেট চেক। এরপরে হচ্ছে ফাঁকা চেক, যে চেক টাকার ঘর ফাঁকা রেখে প্রস্তুত করা হয় তাকে ফাঁকা চেক বলে। এরূপ চেক আমানতকারী উক্ত চেকের ঘরে অঙ্কে ও কথায় ফাঁকা রেখে বাকি সব যথাযথভাবে পূরণপূর্বক স্বাক্ষর করে অথবা কাউকে ইস্যু করে থাকে। এটা সাধারণত একান্ত আপনজন বা বিশ্বস্ত লোক ছাড়া এই ফাঁকা চেক সাধারণত দেয় না। এটাকে দেখবা বাংলা ছবিতে অনেক সময় ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেয়, কত টাকা চাই তোমার, এই নাও আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম। অর্থাৎ সেখানে স্বাক্ষর তারিখ সব কিছুই থাকে, শুধুমাত্র টাকার অঙ্ক কথা এবং লিখিত অঙ্কে থাকে না। এরপরে হচ্ছে পূর্ববর্তী তারিখের চেক। যখন কোনো একটা চেক আমি ব্যাংকে জমা দেবো, সেখানে ধরো আজকে আমি জমা দিলাম, আজকের তারিখ না দিয়ে আমি 2 মাস পিছনের তারিখ দিয়ে ব্যাংকের চেকটা জমা দিলাম, এটাকে আমরা বলবো পূর্ববর্তী তারিখের চেক। এরপরে পরবর্তী তারিখে চেক, ধরো আজকে আমি একটা চেক তৈরি করলাম, সেখানে আজকের তারিখ না দিয়ে আজকে শুক্রবার, ধরে নাও আজকে শুক্রবার অথবা আজকে ব্যাংক হলিডে, তাহলে
আগামী 5 দিন পরে একটা তারিখ দিলাম, সেই তারিখ দিলেই সাধারণত পরবর্তী তারিখের চেক বলা হয়। ব্যাংক যদিও পরবর্তী তারিখের চেক টাকা পরিশোধ করে না, বাসি চেক। যে চেকের মেয়াদ 6 মাসের বেশি হয়ে গিয়েছে তাকে আমরা সাধারণত বলবো বাসি চেক। 180 দিন বা 6 মাস পার হয়ে গেলে সেই চেকের টাকা ব্যাংক সাধারণত দেয় না, চেকটি ডিসঅনার হয়। এরপরে হচ্ছে প্রত্যায়িত চেক। যে চেকের টাকা ব্যাংক জমা দিলে ব্যাংক কখনোই পরিশোধ করে না, অবশ্যই কোনো ব্যাংক কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে আগে প্রত্যায়িত হতে হয়, তখন এটাকে আমরা বলবো প্রত্যায়িত চেক। আচ্ছা, এটাকে আমরা সাধারণত সার্টিফাইড চেকও বলে থাকি। সাধারণত ব্যবসা বাণিজ্য বা জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে এই প্রত্যায়িত চেকটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। হারানো চেক। ব্যাংক হাতে অর্থ উত্তোলনের পূর্বে যদি কোনো চেক হারিয়ে যায় বা চুরি হয় তখন তাকে হারানো চেক বলে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকে হারানো চেক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বা যখনই জানবে তখনই অবহিত করতে হয়। ব্যাংকে অবহিত করার পূর্বে যদি ব্যাংক থেকে এরূপ চেকের অর্থ উত্তোলন করে তার জন্য ব্যাংক দায়ী থাকে না। আচ্ছা, এরপরে আমরা বলেছি ওপেন চেক বা খোলা চেক। যে চেকে কোনো প্রকার চিহ্ন দাগ কাটা থাকে না তাকে খোলা চেক বলে। উক্ত চেকের বাহককে ব্যাংক এরূপ চেক উপস্থাপন করে নগদ অর্থ উত্তোলন করতে পারে। বাহক চেককেও খোলা চেক বলা হয় এই অর্থে। আচ্ছা, চেকের যে কোনো পক্ষ এই খোলা চেককে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারে। অর্থাৎ ধরো আমার একটি চেক আমি একটা পিয়নকে জমা টাকা দিলাম উত্তোলনের জন্য, পিয়ন সে দাগ ওই চেকটা দাগ কেটে দিয়ে সে এটাকে বাহক চেকটাকে দাগ কাটা চেকে রূপান্তর করতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে আমি যে আলোচনা করলাম এই আলোচনা থেকে একটা বিষয়ে সম্পূর্ণভাবে স্পষ্ট হয় যে চেকের নানাবিধ ব্যবহার ও বিশেষণের কারণে চেক আরো অনেক ধরনের হতে পারে। ব্যবহারের সুবিধা, অর্থের নিরাপত্তা, দ্রুত অর্থপ্রাপ্তি, গ্রাহকের চাহিদা ইত্যাদি বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রকার চেকের প্রচলন রয়েছে। তো আজকে তোমাদের আমি এই পর্যন্তই থাক। আশা করি, যেহেতু এটা বড় একটি চ্যাপ্টার, তো এই কোশ্চেনটা তোমরা খুব ভালোভাবে বাসায় বসে পড়ো। এখান থেকে তোমাদের টেস্ট পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা শুধুমাত্র এই চেকের এই প্রশ্নটা থেকে, এই টপিকটা থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব বিনিময় বিল নিয়ে। চেকের এই পার্ট যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু বাকি না থাকে সেটি নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। হোপফুলি ইউ আর অল ওয়েল আনটিল টুমোরো। টেক কেয়ার।